হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ছোট্ট রান্নাঘর ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বাজছে সকাল 9:10 মতো। মাশাআল্লাহ, রোদটাও খুব সুন্দর বার হয়েছে, সাথে কিন্তু ঠান্ডাও আছে। ছেলে মেয়ে যাবে স্কুলেতে, মা আর বোন আছে, ওদেরকে রেডি করছে। মা আর বোন থাকলে কোনো চিন্তা হয় না, ওরা এই কাজগুলো কিন্তু আমার করেই দেয়। সকালবেলা উঠে ছেলে মেয়েকে রেডি করে দেওয়া, মা থাকলে পরে সাথে সবজি টবজিগুলো একটু কুটে কাটেও দেয়, আর বোন ছেলে মেয়েদেরকে স্কুলেতেও দিয়ে আসে, মাঝে মাঝে আবার গিয়ে নিয়েও আসে। যাই হোক, ছেলে মেয়ে এখন স্কুলে যাবে, ওদের খাবারগুলো আমি এখন গরম করছি। ছেলে পায়েস দিয়ে মুড়ি খাবে বা মুড়ি দিয়ে পায়েস খাবে, আর মেয়ে খাবে ভাত। তো আমি ভাবলাম মাইক্রো ওভেনের মধ্যে দুটো বোল একসঙ্গে দিয়ে একটু গরম করে নেব। তো দেখলাম দুটো বোল কিন্তু একসঙ্গে গরম করা যাচ্ছে না, তার জন্য পায়েসটাকে একটু গরম করতে বসে দিলাম আগে। এই 50 সেকেন্ড থেকে 1 মিনিট মতো দিলে পরে কিন্তু খুব সুন্দর খাবার মতো গরম হয়ে যায়। আর দুপুরে ভাবলাম একটু মাংসের চপ বানাবো, কাবাব বানাবো, তার জন্য ফ্রিজ থেকে মাংসটাও বার করে রেখে দিলাম। আর এখানে যে হাঁড়িটা দেখালাম, এই হাঁড়ির মধ্যে আছে ছোট ছোট লাঠা মাছের বাচ্চা, যেগুলো রেহান কিনের মধ্যে জিয়ে রেখে দিয়েছে। যাই হোক, পায়েসটা গরম হয়ে গেছে, ভাতটাও এবার দিয়ে দিলাম। 1 মিনিট মতো দেবো ভাতটা গরম করতে। ভাতটা অবশ্য গতকাল রাতের ভাত, তো এই সকালবেলায়, এখন তো শীতের সময় বেশ ভালোই আছে দেখলাম, তার জন্য ভাবলাম গরম করে দিই মাইক্রো ওভেনের মধ্যে। আর মাইক্রো ওভেনের মধ্যে গরম করার পর দেখি এত সুন্দর হয়ে যায়, যেন মনে হবে যে এক্ষুনি রান্না করে নিয়ে আসলাম। তো এই যে পায়েসের মধ্যে দিয়ে দিলাম মুড়ি দিয়ে মাখিয়ে বোন এই যে ছেলেকে এই যে পায়েসটা খাইয়ে দিচ্ছে, আর মেয়ে এদিকে ভাতটা খাচ্ছে, আর মা চুলটা বেঁধে দিচ্ছে। তারপরে বোন যাবে ওদেরকে স্কুলে দিতে। তো ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে, এখন মা আর আমি চলে এসেছি ছাদের উপরে। বসে বসে এই যে কুটনোগুলো করছে মা দুপুরে রান্না বান্নার জন্য। তো মা এখানে শিম করছে, শিমটা ভাজা হবে আলু দিয়ে, সাথে নিয়েছে হচ্ছে ফুলকপিটা রান্না হবে ডিম দিয়ে। আর এখানে আমি নিয়েছি মটরশুঁটিগুলো কিছু কিছু মটরশুঁটি দিচ্ছি, কয়েকটা মটরশুঁটি একটু খারাপ হয়ে গেছে, তো সেইগুলো ফেলে দিয়ে বাকিগুলো আমি একটু ছাড়িয়ে নেব। তাই যখন মা এখন ফুলকপিটা করছে, আর মা যখন শিমটা করছিল তখন দেখলাম উপর দিকে আলোর দিকে ধরছে। তো আমি জিজ্ঞাসা করলাম, কেন এরম করছো? তো বলছে ভিতরে যদি কোনো পোকা টোকা থাকে বা সিমটা যদি খারাপ থাকে তাহলে বোঝা যাবে। আমি বলছি বাহ, বেশ ভালো আইডিয়া তো। তারপরে এই যে মা এখন আলুটা করছে, তো আলুটা এখন দেবের মধ্যে হচ্ছে শিমের মধ্যে দেবে, ছোট ছোট করে এই যে কুটে নিচ্ছে, এটা শিমের মধ্যে দেবে। তো এটা হচ্ছে ভাজা হবে। তো আমাদের কাটাকুটি সব হয়ে গেছে, চলুন তাহলে ঝটপট এবার রান্নাটা করে নিই। তো এখানে আমি ডিমগুলো সিদ্ধ করতে বসাচ্ছি, এগুলো অবশ্য পোলট্রি মুরগির ডিম। তো আমাদের দুবাই গেস্ট আবার পোলট্রি মুরগির ডিমটা রান্না করলে বলবে এটা কি কোনো তরকারির মধ্যে পড়ে নাকি, এটা তো নাস্তাতে সিদ্ধ করে খেতে হয়। তো সে আবার হাঁসের ডিমটা খেতে খুব পছন্দ করে। তবে আমি জানি, যেটুকু শুনেছি, হাঁসের ডিম খেলে নাকি যাদের অ্যালার্জি আছে, ঠান্ডার ধাত আছে, মানে একটুতেই ঠান্ডা লেগে যায় আর কি, তাদের না খাওয়াটাই ভালো। তো আমাদের ছেলে মেয়েদের তো সেই সমস্যাটা আছে, অ্যালার্জি যদিও নেই কিন্তু ঠান্ডার ধাত আছে। অল্প স্বল্প পানি একটু যদি গায়ে পড়ে যখন তখন অসময়ে, তখনই দেখবো ঠান্ডা লেগে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, কিছু না কিছু একটা হবে। তার জন্য হাঁসের ডিমটা খুব বেশি খাওয়া হয় না, অল্প স্বল্পই খাওয়া হয়। তবে দুবাই গেস্ট আবার খুব পছন্দ করে। মাশাআল্লাহ, আমার কিন্তু ওইসব কিছু সমস্যা নেই, তো ঠান্ডাও লাগে না অত বেশি, আর অ্যালার্জিরও কোনো সমস্যা নেই। তো যাই হোক, ডিমটা সিদ্ধ করে তুলে নিলাম। আর এখানে শিম কড়াইয়ের মধ্যেই আবার একটু পানি গরম করতে বসিয়ে দিলাম, সাথে দিলাম লবণ আর হলুদ, দিয়ে শিমটাকে যে সিদ্ধ করতে দিলাম। তো এবার ডিমগুলোকে আমি একটু ছাড়িয়ে নেব। তো আমার ডিম খেতে আবার খুব ভালো লাগে, ছেলে মেয়েও কিন্তু খুব পছন্দ করে। তো আমরা এই নাস্তাতে বা রান্নাতে করলে কিন্তু ছেলে মেয়ে খুব মজা করেই খেয়ে নেয়। অনেক বাচ্চারা আছে ডিম খেতে কিন্তু আবার পছন্দ করে না। যাই হোক, আমার সেই সমস্যাটা নেই, ছেলেমেয়েরা কিন্তু বেশ পছন্দই করে। তো ওদিকে শিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার চলুন শিমটাকে আমি একটু ভেজে নিই। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর দেবো রসুন। তো বেশ লাল লাল হয়ে গেছে রসুনটা, খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করা শিমটা দিয়ে দিলাম, সাথে দিলাম একটু জিরে গুঁড়ো, এবার দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি দেখেছি এই শিম আর আলুটাকে সিদ্ধ করে নিলে পরে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়, আবার কিন্তু তেলও কম লাগে।
বেশ ভালো এই জিনিসটা, তাই না বলুন? আর ডাইরেক্ট যদি শিমটা ভাজা হয় তেলের মধ্যে দিয়ে কিন্তু টাইম লেগে যায় অনেকটা বেশি। তো যাই হোক, শিমটা আমার ভাজা হয়ে গেছে। কড়াইটাও একটু পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। দিয়ে শিম কড়াইয়ের মধ্যে এবার আমি সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে এবার এই যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো একটু হালকা করে ভেজে নেব। তো এই সবই হচ্ছে আজকের আমাদের দুপুরের রান্না বান্না। তো আজকে হবে এই যে ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না, আর হচ্ছে শিম আলু ভাজা, আর মাংসের বড়া বা কাবাব বানাবো। এটাই হবে আজকের রেসিপি আজকে আমাদের। তো যাই হোক, ডিমগুলোকে ভেজে আমি তুলে নিয়ে এর মধ্যে আমি মৌরি ফোড়ন দিলাম, মানে তেলের মধ্যে। তারপরে পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে একটু দেবো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে ভুনে নেওয়াটা খুবই দরকার, তাই না বলুন? তো অল্প সামান্য এবার পানি দিয়ে দিলাম। যে কোনো রান্না করতে গিয়ে আমরা সাধারণত তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিই। আর ভেজে নেওয়ার পর যদি সেই পেঁয়াজের মধ্যে একটু সামান্য পানি দেওয়া হয় তখন দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। এটা আমি প্রায় কিন্তু লক্ষ্য করে দেখেছি। তো যাই হোক, এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর মটরশুঁটিগুলো, সাথে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ। তো এবার ফুলকপিটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। তো সিজনের ফলমূল থেকে আরম্ভ করে শাকসবজিও আমার মনে হয় সিজনেতেই ভালো লাগে, তাই না বলুন? এই ফুলকপিটা যদিও গরমের সময়তেও পাওয়া যায়, কিন্তু গরমের সময় নিয়ে এসে রান্না করার পরেও খেতে ভালো লাগে না, যেন মনে হয় যেন সিদ্ধ হয়নি, শক্ত শক্ত মনে হয়। কিন্তু এই শীতের সময় রান্না করতে এত যে ভালো লাগে কি বলবো, ভুনতে ভুনতেই মনে হয় যেন সেই ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি দেখুন। তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো মশলাগুলো দিয়ে আবার খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এই যে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এর মধ্যে যে হালকা একটু পানি মতো আছে, পানিটা শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, পানিটাও বেশ শুকনো শুকনো হয়ে গেছে। খুব সুন্দর করে আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে। ফুলকপিটা কিন্তু সিদ্ধ হলে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার ভেঙে যায়। তো মাঝে মাঝে একটু ভয়ও লাগছে ভেঙে যাবে নাকি, আর ভেঙে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই না বলুন? তো এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি। মা বলে তরকারি রান্না করতে গেলে পানিটা একটু গরম করে দেওয়ার চেষ্টা করিস। তো সবসময় তো আর গরম করা থাকে না, তো আজকে আমি পানিটা একটু ঠান্ডাই দিয়ে দিলাম। মা বলে কি না গরম পানি দিলে পরে তরকারিটা তাড়াতাড়ি হয়েও যায় আর টেস্টটাও নাকি খুব ভালো আসে। তো মাঝে সাঝে আমি দিই, তো আজকে আর দেওয়া হলো না। তো যাই হোক, পানিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু লবণটা কম হয়েছিল, লবণটাও দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে রান্নাটা আমি করে নেব। আর আমি বললাম না মাংসের চপ বা কাবাব বানাবো, তার জন্য এখানে আমি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো একটু হ্যান্ড চপারের মধ্যে দিয়ে একটু চপ করে নেব। যখন থেকে আমি এই হ্যান্ড চপারটা নিয়েছিলাম, এটা আমি স্টাইল বাজার থেকে নিয়েছিলাম। এখন অবশ্য দেখছি অনলাইনেও পাওয়া যায়, আর দাম কিন্তু খুব বেশি না। একটা হলেও হাতের কাছে রান্নাঘরে রেখে দেবেন, খুব উপকারে আসবে। তো আমার একটা ইলেকট্রনিক চপার নেওয়ার শখ ছিল। তো আমি দুবাই গেস্টকে বলেওছিলাম আমার জন্য দুবাই থেকে একটা চপার নিয়ে আসবেন। তো ছেলে মেয়েদের জিনিসপত্র কিনতে কিনতে সে ব্যাগ ভর্তি করে ফেলেছে। আমার চপারের আর জায়গা হয়নি, কি আর করব, ভাবছি ইন্ডিয়া থেকেই নিয়ে নেব। তো নেওয়ার আগে এখন তো এই হ্যান্ড চপারটা দিয়েই কাজ করি, তাই না বলুন? তো পেঁয়াজটাকে চপ করে নিয়েছি। এটা কিন্তু বেশ ভালোই হয়, অল্প টাইমের মধ্যে কিন্তু হয়েও যায়। তো এই যে মাংসটাকেও একটু মিক্সিং জারেতে দিয়ে পেস্ট করে নিলাম। আমার মিক্সিং জারের ওই যে মিডিয়াম জারটা আছে না, সেটা আবার একটু খারাপ হয়ে গেছে, তার জন্য এই ছোটো জারটাতেই দুবার করে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো তারপরে ওই যে দিয়ে দিলাম ওই যে চপ করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওইগুলো। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, একটু লবণ, আর এই যে মশলাগুলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ধনেপাতা থাকলে ভালো হতো, তবে আজকে ধনেপাতাটা ছিল না। তারপর দেখলাম একটু বাইন্ডিংয়ের সমস্যা হচ্ছে, বড়াটা বেশ ভালো হচ্ছে না। তারপরে যে 2 চামচ মতো আবার বেসন দিয়ে দিলাম। তো বেসনটা দিয়ে আবার আমি খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। যত চটকে চটকে মাখানো যাবে তত কিন্তু কাবাবগুলো ভালো হয় দেখবেন। তো যাই হোক, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন দেখছি কাবাবগুলো বেশ ভালোই হচ্ছে। তো এটা একটু রেস্টে রেখে দেবো। তো দেখুন এখানে আমার ফুলকপি দিয়ে ডিম রান্নাটা বেশ হয়ে গেছে। খুবই সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে, একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এর মধ্যে কিন্তু আলুও দেওয়া যায়, তবে আজকে আমি আর আলু দিলাম না। তো চলুন দেখে আসি ছেলেমেয়েরা কী করছে। কে পটি করেছে এরকম করে বাবা?
ছাদের উপরে থাকা ছেলেমেয়েরা তো সবাই নিজের নিজের মতো, কেউ ঘুরছে, কেউ ফিরছে, কেউ খাচ্ছে, কেউ বা উড়ে বেড়াচ্ছে। তো যাই হোক, ওরা যা করছে করুক, আমার ছেলে মেয়েদের বাড়ি আসার আবার টাইম হয়ে যাচ্ছে। তো চলুন এবার কাবাবগুলো বানিয়ে নিই। তো হাতে করে করে এই যে চ্যাপটা করে করে আমি কাবাবগুলোর আকৃতি করে নিচ্ছি। তো এই আকৃতি দিয়ে আমি কাবাবগুলো বানাচ্ছি আজকে। তো কাবাবগুলো হয়ে যাওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য সাদা তেল দিয়ে এবার আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। কাবাবগুলো শ্যালো ফ্রাই করলেই ভালো হবে, ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই। একটু হাতে একটু টাইম নিয়ে শ্যালো ফ্রাই করে নিলেই বেশ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, গরম গরম ভাতের সাথে এমনিতেও খুব ভালো লাগে। তো এই যে একটা সাইড হয়ে গেছে, আমি একটু উল্টে ফুলটে দিচ্ছি অন্য সাইডটা। তো এইভাবে করেই কাবাবগুলো আমি ভেজে নেব। তো খুব সুন্দর করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে কাবাবগুলো, আমি এবার তুলে নিচ্ছি। এটা আবার রেহান খেতে খুব পছন্দ করে। ও যদি বাড়িতে থাকতো, মানে একদিক দিয়ে আমি ভাজতাম আর একদিক দিয়ে ও খেয়ে খেয়ে শেষ করে নিত। তো ওরা বাড়ি আসার টাইমও হয়ে যাচ্ছে, ওদের ছুটি হয় হচ্ছে 1টার দিকে আর সিদ্ধার ছুটি হয় 3টের সময়। তো বন্ধুরা, ওই ছিল আমাদের দুপুরে রান্নাবান্না। তো এখন রাত্রি 7:30 বাজছে, মা এখানে নামাজ পড়ছে, মেয়ে আছে ঘরে কিছু করছে একটা, আর এই পাশের ঘরে আছে বোন আর ছেলে। বোন এখন ছেলেকে পড়াচ্ছে। তো এই ফাঁকেতে আমি আর আমাদের দুবাই গেস্ট ভাবলাম চলুন একটু মার্কেট দিয়ে রাতেবেলায় ঘুরে আসি। তো বন্ধুরা, আমি দুবাই গেস্ট বলি, ওটা হচ্ছে কেউ না, আমার হাজব্যান্ড বা সিদ্ধার রেহানের আব্বু। তো সে দুবাইয়ে থাকে, বাড়ি আসে শুধুমাত্র 1 বছরে 1টা মাসের জন্য, সেই জন্য আমি ওকে দুবাই গেস্টই বলি। তো যাই হোক, আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি মার্কেটে। দুর্ভাগ্যবশত আজকে ছিল এখানে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার হলে আমাদের এখানে মার্কেট বেশিরভাগ বন্ধই থাকে, দিনের বেলাতেও বন্ধ থাকে। তো সেটা আমাদের জানাই ছিল না যে আজকে মার্কেট বন্ধ আছে। তো দুজনে মিলে বেরোলাম ঠিকই, দেখলাম মার্কেট প্রায় সবই বন্ধ আছে। যাই হোক, ফাঁকা রাস্তায় একটু ঘুরে ঘাড়ে একটা রেস্টুরেন্টে গিয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ি আসলাম। তো তার আবার চলে যাওয়ার টাইম হয়ে গেল। সে তো বললাম 1 মাসের জন্য বাড়ি আসে, তো তার জন্য বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, চলে তো যাবোই। তাই বললাম চলুন তাহলে একটু ঘুরে আসি। তো ছেলেমেয়েরা যে বাড়িতেই ছিল, মা বোন তো ছিলই, তো আমরা একটু ঘুরে আসলাম। তো 2 প্যাকেট বিরিয়ানিও নিয়ে এসেছি, ছেলে মেয়ে খাবে, বোন খাবে। তো বাড়ি ফেরার পর আমি আবার দুবাই গেস্টকে বললাম যে আপনি কি আমাকে ইচ্ছা করেই মার্কেটে নিয়ে গেলেন নাকি, আজকে দোকান বন্ধ ছিল বলে? তো আমার কিন্তু মনেই ছিল না যে আজকে দোকান বন্ধ, তাহলে আমি কিন্তু যেতামই না। দোকান বন্ধ থাকলে মার্কেটে ঘুরতে ভালো লাগে বলুন, কিছু কেনাকাটা না করলে? তো সে আবার হাসতে লাগলো। আমি সেটা বুঝতেই পারছি আপনি আমাকে ইচ্ছা করিয়ে নিয়ে গেছেন আজকে দোকান বন্ধ বলে। তো লাস্টে এই 2 প্যাকেট হাতে বিরিয়ানি ধরিয়ে আমাকে বাড়ি নিয়ে আসলেন। তো যাই হোক, এই হলো আমাদের হাসি মজাক, এই হলো আজকে আমাদের ব্লগ। যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ব্লগগুলো দেখবার জন্য। আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়াও করবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।